ভারতবর্ষে এখনো পর্যন্ত সবচেয়ে কম বয়সী স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত, জ্যোতিবাবু, বুদ্ধবাবু প্রকাশ্যে, এমনকি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন বলেছেন 1 কোটি বাংলাদেশি বহিরাগত অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকে দেশটাকে, রাজ্যটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে দেখা মাত্রই অনুপ্রবেশকারী, তাদের আর আদালতে চালান দেওয়া হবে না, সরাসরি বিএসএফ এর কাছে তুলে দেওয়া হবে। অন্তজ মুসলিম সবাই বঙ্কিমের কাছে সমান মর্যাদা পেয়ে যাওয়ার পরেও বাম কংগ্রেসের কাছে মনে হয়েছে তার বন্দে মাতারাম মুসলিম বিদ্বেষী। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, মুখ্যমন্ত্রী বিএসএফ এর সঙ্গে বৈঠক করলেন, জমি হস্তান্তর করলেন এবং সেই সঙ্গে একটি বার্তা দিলেন যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যে 3টি কথা যেটা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সেই কথা উল্লেখ করলেন এবং সিএএ কার্যকরী করার কথা বললেন। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? প্রথম কথা, ভারতবর্ষই এমন একটি রাষ্ট্র যে স্বাধীনতার 77 বছর পরেও এইটা কার্যকর হওয়ার আগে পর্যন্ত দীর্ঘ 65 বছর কংগ্রেসি সরকার একটি এক এবং অদ্বিতীয় সরকার চালিয়েও তারা ভারত রাষ্ট্রের একটা নির্দিষ্ট নাগরিকত্ব আইন আনেনি। নাগরিকত্ব আইন এনেছে, প্রয়োগ করেনি। পৃথিবীর কোথাও নেই। প্রত্যেকটা দেশে অভিবাসন সমস্যা আছে, অর্থাৎ বহিরাগতদের চাপ। তারা সুনির্দিষ্টভাবে সেটাকে ট্যাকেল করে, নির্দিষ্ট আইন মেনে তাদেরকে ডিপোর্ট করে, তাই তো, তাদের ডিটেক্ট করে, তাদের ডিলিট করে। আজকে এ রাজ্যে স্বাধীনতার পরে বাম সরকারের ভূপেশ গুপ্ত, বাম সিপিআইয়ের বাগ্মী সাংসদ, ভারতবর্ষে এখনো পর্যন্ত সবচেয়ে কম বয়সী স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত, জ্যোতিবাবু, বুদ্ধবাবু প্রকাশ্যে, এমনকি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন বলেছেন 1 কোটি বাংলাদেশি বহিরাগত অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকে দেশটাকে, রাজ্যটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই তো। অথচ ক্ষমতায় বসার পরেই এরা এই বহিরাগতদের নিয়ে হিরণ্ময় নীরবতা, এদের নিয়ে আর কোনো কথা নেই, কারণ এদের ভোট ব্যাংকে পুষ্ট হচ্ছে। মমতা ব্যানার্জিও দেখবেন ক্ষমতায় বসার পরে কোনো একটা কথা বলেনি বহিরাগত অনুপ্রবেশকারী বাংলাদেশি এই অভিবাসন নিয়ে। এইবার প্রশ্নটা হলো, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারা এখনো আতুর ঘরের সোচ শেষ করতে পারেনি। সরকারটা এখনো আতুর ঘরে, তাদের মিনিস্ট্রি এখনো ডিস্ট্রিবিউট হয়নি। এমন একটি সরকার 11 দিনের মাথায় সীমান্তে ফেন্সিং করার জন্য জমি দিলেন। এমন একটি সরকার সিএ কার্যকর করলো, যেটা ভারত রাষ্ট্র কার্যকর করে দিয়েছে, যেটা ক্যাবিনেটের ইউনিয়নের পার্ট, ভারত ইউনিয়নের পার্ট হিসেবে রাজ্যে কার্যকর করা উচিত ছিল, মমতা ব্যানার্জি করেনি। ভারত রাষ্ট্রের সংবিধান বিরোধী কাজ করেছে, এরা সেটাকে ইমপ্লিমেন্ট করলো। শুধু তাই নয়, যে ঐতিহাসিক কাজটা করলো, যে দেখা মাত্রই অনুপ্রবেশকারী, তাদের আর আদালতে চালান দেওয়া হবে না, সরাসরি বিএসএফ এর কাছে তুলে দেওয়া হবে। এই যে একটা সিদ্ধান্ত, দেখুন, প্রত্যেকে ভারতবর্ষের যারা স্থায়ী নাগরিক, হিন্দু, মুসলমান, জৈন, পার্সি, বৌদ্ধ, যারা এখানকার স্থায়ী, তারা কোনোদিন চাইবে না তাদের সন্তানের ভাতের থালায় থাবা বসা কোনো একজন অবাঞ্ছিত বহিরাগত, তাই তো। তাহলে প্রশ্নটা হলো, তাই যদি হয়ে থাকে, এই যে আজকে সিএটা কার্যকর করে পশ্চিমবঙ্গে একের পর এক বহিরাগত বাংলাদেশি অনুপ্রবেশকারী, আফগানিস্তান, পাকিস্তানের অনুপ্রবেশকারীদের ধরা শুরু হলো। ইতিমধ্যে এনআইএ কলকাতার একজনকে ধরেছে আইএসআইয়ের চর সন্দেহে। এদেরকে সরাসরি পুশ করে দেওয়া, ব্যাক করে দেওয়া, এটা হলো একটি কল্যাণকর রাষ্ট্রের সবচাইতে এফেক্টিভ মুভ। ভারতে অনুপ্রবেশকারী সমস্যাটা গ্যাংরিনের রূপ নিয়েছে, গ্যাংরিন। আর কিছুদিন গেলে অঙ্গটা কেটে বাদ দিতে হতো, এম্পুটেট করতে হতো ভারতকে। ওই যে সেই দিল্লির সেই ছোকরা নেতা সার্জিস আলম কি বলেছিল, 7 সিস্টার আলাদা করে দেব। বাংলাদেশে একটার পর একটা মাতব্বর মমতা ব্যানার্জিকে কোট করে, আপনি বাংলাদেশে ঢুকে পড়ুন, নিয়ে নিন, আমরা মমতা ব্যানার্জিকে সরকারে চাই, আমরা গাজোয়ায় হিন্দ করব। এই যে হুজুররা প্রতিদিন বলে যাচ্ছেন, এগুলোর পিছনে কি সবটাই লোক দেখানো? না, এগুলোর পিছনে এ রাজ্যের, এ দেশের এই কংগ্রেস, বাম, টিএমসি, সমাজবাদী পার্টির মতন কিছু দল এবং তাদের ডিপ স্টেটের পয়সায় চলা, তাদের যে মতলব, কুমতলব, তারই তো কার্যকারী রূপ হচ্ছে এই জনবিন্যাস পাল্টে দাও, ভারত ভূখণ্ডকে কেটে ফেলো,
বৃহত্তর বাংলাদেশে ঢুকিয়ে ফেলো, ঠিক আছে, জবসোরাসের অর্থে দেশে অরাজকতা তৈরি করো, সামনে পাঞ্জাব অ্যান্ড ইয়ের নির্বাচন, তোমার কিরাম ইউপির নির্বাচন, সেটাকে ম্যানিপুলেট করো, দেন। এই হচ্ছে এদের একটা বেসিক পলিসির পার্ট, এটাকে আটকাতে হবে। অন্যদিকে আমরা দেখলাম সরকারি একটা নির্দেশিকাও দেওয়া হয়েছে মাদ্রাসাগুলিকে, যে সেখানে বন্দে মাতরম যেটাকে গীত প্রার্থনা গাইতে হবে। এই বিষয়টা দেখো, বন্দে মাতারাম কংগ্রেস বিভক্ত করেছে বন্দে মাতারাম গানটাকে। বন্দে মাতারাম এই এমন একটি মৃত্তিকা দেশমাতার প্রতি নিবেদিত গান, যেই গানটা, যেই আনন্দমঠ গ্রন্থটাকে বুকে জড়িয়ে নিয়ে হাসতে হাসতে বিপ্লবীরা ফাঁসির মঞ্চে উঠেছে, ওঠেনি? কত নাম চাই, হিন্দু মুসলমান, এমন কোনো বিপ্লবী কোনোদিন তাদের মাথায় কি একটা বারও এসেছে বন্দে মাতারাম হিন্দুদের গান? কে বলেছে? আশফাকুল্লাহ বিপ্লবী ছিলেন তো, মুসলিম তো, বিপ্লবীদের জাত হয় না। হাসতে হাসতে আনন্দমঠ নিয়ে ফাঁসির মঞ্চে উঠেছেন। আমি নাম আর বাড়াবো না, একটাই কথা, কংগ্রেস দ্বিজাতি তত্ত্বের বীজটাকে মুসলিম লীগ চলে যাওয়ার পরে পুষে রেখেছে, ছড়িয়েছে, বুঝিয়েছে একটা শ্রেণীকে, এবং সেই বোঝানোর পিছনে একটা সোশ্যাল মেকানিজম কাজ করেছে, ডিনামিক্স কাজ করেছে, একটা শ্রেণীকে তুষ্টিকরণ করে তাদের ভোটে দিনের পর দিন জিতে যাওয়া। তারই পাঠ বন্দে মাতারামকে একটা শ্রেণীর কাছে পুরোপুরি ভুল বুঝিয়ে তাদের কাছে পুরোপুরি অচ্ছুত করে রাখা হয়েছিল। তারই পরিণাম আজকে এটা আছে। তোমাকে বলছি, বন্দে বলা হয়, বুদ্ধবাবুও বলতেন বঙ্কিম সাম্প্রদায়িক। আচ্ছা, বঙ্কিমের উপন্যাস আনন্দমঠ কি সত্যিকারের মুসলিম বিরোধী? না, আনন্দমঠ ক্রিটিক্যালি শাসক মুসলিম, শাসক ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে। শাসকের কোনো ধর্ম জাত হয় না, শাসকের একটাই রং, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, তাই তো? যদি তাই হতো, তুমি আনন্দমঠ বা বঙ্কিমের লেখায় হালিম শেখের নাম আছে, কৈবত্যের নাম আছে, রামা কৈবত্যের নাম আছে, অর্থাৎ অন্তজ মুসলিম সবাই বঙ্কিমের কাছে সমান মর্যাদা পেয়ে যাওয়ার পরেও বাম কংগ্রেসের কাছে মনে হয়েছে তার বন্দে মাতারাম মুসলিম বিদ্বেষী। আমাকে চ্যালেঞ্জ করছি আমি, আজকে ওরা বলছে সংখ্যালঘু, তাদের শিক্ষা তারা করতে পারেন। আমার কথা হচ্ছে, কোথায় লেখা আছে সেকুলার রাষ্ট্রের সংখ্যালঘুদের জন্য আলাদা শিক্ষা, আলাদা ল? যদি 76 অ্যামেন্ডমেন্টে ইন্দিরা গান্ধীজি 42তম অ্যামেন্ডমেন্ট 76-এর পিছন দরজা দিয়ে যখন লোকসভায় কেউ নেই, জনশূন্য লোকসভায় তিনি পাশ করিয়েছেন, ধর্মনিরপেক্ষতাকে ঢুকিয়েছেন, তখন সেই ধর্মনিরপেক্ষ দেশে একটাবার কংগ্রেস বোঝেনি যে এখানে সবার অধিকার সমান, মুসলিম ল বোর্ড থাকতে পারে না, হিন্দু ল বোর্ডও থাকতে পারে না। যদি তাই হয়ে থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের আবার আলাদা কি, নতুন কি? এই জায়গায় একটা প্রশ্ন, যে এই দ্বিজাতি তত্ত্ব মুসলিম লীগ ঢুকিয়েছিল, স্বাধীনতার পরে খণ্ডিত ভারতবর্ষে ঢুকিয়েছে কংগ্রেস এবং তার সমমানসিকতার বাম, তৃণমূল আর সমাজবাদী দলগুলো। এরা দিনকে দিন এটা বাড়ছে, বেড়েই চলেছে। স্যার, এই যে নির্দেশিকার পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, এটা নিয়ে কি বলবেন? দেখো, এখানে কিচ্ছু নেই। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বন্দে মাতারাম কেন, কোনো গানই, কোনো এই ধরনের গান কোনো প্রতিষ্ঠানে বাজানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বন্দে মাতারাম কিন্তু ন্যাশনাল সং, জনগণ মন ন্যাশনাল অ্যান্থম, সত্য, এটা বাধা হতে পারে না। কারণ এখানে কোথাও জনগণ মনতে, বন্দে মাতারামে কোথাও কোনো ধর্মকে অনুসরণ করা হয়নি। ভারত মাতাকে মা বলা হয়েছে। এই মা, যে মাকে হিন্দুরাও মা বলতেন, মুসলিমরাও মা বলতেন, খ্রিস্টান, জৈন সবাই, কারো কোনো সমস্যা নেই। শুধু একটি ধর্মাবলম্বীদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, এটা কিন্তু কোনোভাবে আইনে অন্তত পারমিট করবে না। তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। আমি তোমাকে বলছি, ওই কাউ স্লটিং বা পশু হত্যার আইনটাকে চ্যালেঞ্জ করে তারা গিয়েছিল, সেটার মতন এটাও ডিফাংশনিং করবে হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত। এটা বলে দিলাম আমি তোমায়।
স্যার, ঈদের কুরবানি নিয়ে রাজ্যের বিধিনিষেধ যেগুলো ছিল সেগুলোই বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। না, এটাই তো স্বাভাবিক। আইনটা কাদের ছিল? 1950 সালে কংগ্রেসীদের তৈরি করা। সারা পৃথিবীতে স্লটার আইন আছে, 57টা মুসলিম কান্ট্রি ওরা কিভাবে করে। অন্দর মহলে একটা বড় অংশের উন্নত মুসলিম স্টেটগুলো তারা নিয়ম মেনে করে। আমাদের দেশের এই আইনটা বিজেপি তৈরি করেনি, বুঝতে হবে। 1950 আইন 2018-তে হাইকোর্টে পাল্টা রায় হয়েছিল, মমতা ব্যানার্জি সরকার শোনেনি। শুধু এখানে কাউ নয়, শুধু এটা বকরি ঈদের জন্য নয়, সব ধরনের পশু হত্যার ক্ষেত্রে আইনটা কার্যকর। ফলে আপনাকে বুঝতে হবে, আপনি শুধু সব কিছুতেই ঘুরিয়ে ঘুরিয়ে মহুয়া মৈত্র, কংগ্রেস, তৃণমূলের মতন ওই চলে গেলেন ধর্মের ইস্যুতে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এটা করলে চলবে না। এত ভোটে হারছেন, তারপরেও অ্যাপিসমেন্ট আপনাদের যাচ্ছে না, কারণ আপনাদের ভিশন নেই, আপনাদের অ্যাপিসমেন্ট আছে। আমি আবারও বলছি, এই বিভিন্ন চ্যানেলে আমি বলে এসেছি যে এটা চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই, কারণ আইনটা এরা বানায়নি। আইনটা বানিয়েছিল সর্বসম্মতিক্রমে 50-এ, অর্থাৎ আজ থেকে 76 বছর আগে, স্বাধীনতা ঠিক পরে পরে। তাহলে প্রশ্নটা হলো, এই আইনটা যতবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, ততবারই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেটাকে বহাল করেছে, বহাল রেখেছে, পাল্টা সরকারকে ইমপ্লিমেন্ট করতে বলেছে। সেইখানে দাঁড়িয়ে এই জায়গায় আমি পরিষ্কার বলছি যে এটা সুপ্রিম কোর্টে গেলেও হেরে যাবে। হুমায়ুন কবির চিৎকার করুক, করতেই পারে, এটা তো আগের সরকার নয়। ওর চিৎকার শুনে ওকে তা দিয়ে ভোট মেশিনারিজটাকে শক্ত করবে মমতা ব্যানার্জি, অধীর চৌধুরীকে হারাবে, একে হারাবে, ওকে হারাবে। আজকে সরকার এগুলো শুনবে না, দুটো তিনটে বেশি কথা বলবে, কোর্ট কন্টেম্পট হবে, আইনের বিরুদ্ধে কথা বলবে, জেল হবে। ঠিক আছে, এটা সরকার বুঝিয়ে দিয়েছে। ফলে আইনের শাসন কার্যকর শুরু হয়েছে 9 তারিখ থেকে এ রাজ্যে। পরিষ্কার আমি তোমাকে বলে দিচ্ছি, এটা যদি সুপ্রিম কোর্টও যায়, এই ল বোর্ড বা মুসলিম এগুলো হেরে যাবে। প্রকাশ্যে পশু হত্যার ন্যূনতম নর্মস না মানলে কি হতে পারে আগামী 27-28 তারিখে দেখে নিও। কেউ যদি চ্যালেঞ্জ করে ভাবে থাকে এটা মমতা ব্যানার্জির সরকার মেনে নেবে দুধেল গাইদের, আর হবে না, ওই যুগ শেষ। যেখানে আইন রয়েছে তারপরেও কেন এই ধরনের বিক্ষোভ বা এই ধরনের হাইকোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টে যাওয়া? 77-78 বছরে কেউ কোনো আইন মানা হয়নি এদের জন্য। হেলমেট পড়তে হবে কাদের? একটা শ্রেণীকে, আরেকটা শ্রেণীর টুপিটাই নাকি হেলমেট আল্লাহ দিয়েছে। আইন বিশ্বাস করতে পারবে না, এই ধরনের অ্যাপিসমেন্ট চলেছে এ রাজ্যে বা এই দেশে। ফলে ওরা ভেবে নিয়েছে বেআইনটাই আইন। এই দুঃসাহসটা ওরা দিনের পর দিন পেয়েছে, 7-8 দশকের প্র্যাকটিস। আজকে হজম করতে সময় লাগবে, লেটস সি, খুব শীঘ্রই বুঝে যাবে। ঘি তো সোজা আঙ্গুলে সবসময় ওঠে না, আঙ্গুলটা ব্যাকা করতে হয়, ব্যাকা করেই তোলা হবে। দেখতে থাকো না, আইন এই সরকার বানায়নি, বন্দে মাতরমও গাইতে হবে। আমি জোর করছি না, আইন যা আছে তাই বললাম। এই পশু বলি বা জবাইয়ের ক্ষেত্রেও আইন মানতে হবে। কাউকে বলা হয়নি গরু কুরবানি দিতে না করা হয়েছে, এটা ভুল বার্তা দিচ্ছে। বলা হয়েছে আইন মেনে দিন।